সমুদ্র যাবে বলেও শেষমেশ সিদ্ধান্ত পরিবর্তন করেছে। 10 মিনিট পর রেডি হয়ে এসেছিল ঠিকই, এবং গাড়িতেও সাথেই ছিল, কিন্তু ওদের সাথে রেস্টুরেন্টে নামলো না। ওদের নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল নিজ গন্তব্যে। তার ভাবভঙ্গি থেকে বোঝার উপায় ছিল না তার মনে কি ছিল। গাড়ি থেকে নেমে রাহি বোকা চোখে তাকিয়ে আছে রাস্তার দিকে। সমুদ্র ভাইয়া আসবে তাই মেসেজ করে নাইমকে আসতে বারণ করে দিয়েছে। এখন ভাইয়াও ওদের বোকা বানিয়ে চলে গেল। হচ্ছে কি এসব? রাহি মুখ কালো করে দাঁড়িয়ে আছে। ফাহাদ তিন্নিকে বলল, দেখলি ভাই কিভাবে আমাদের বোকা বানালো? এমন ভাব করে আসলো বুঝতেই পারিনি। তার লক্ষ্য এটা না, অন্য জায়গা। তিনি রাহির দিকে তাকিয়েছিল। ওর মুখটা থমথমে দেখে ও শয়তানি হাসি দিয়ে বলল, নাইম ভাইকে কি আসতে বারণ করে দিয়েছিস নাকি? ওকে আমি কখন আসতে বলেছি আবার? কি সব বলছিস? আপু এখানে ঝগড়া না করে চলো ভিতরে যাই। আগে খাওয়া তারপর ঝগড়া। তোরা ভেতরে যা, আমি আসছি। আবার আসতে বলবি নাকি? রাহি কটমট করে তাকালো তিন্নির মুখের দিকে। তিন্নি বলল, তোর যা খুশি কর, আমরা ভিতরে বসছি। ওরা তিনজন ভেতরে গিয়ে একটা টেবিল দখল করে বসলো। বিকেল টাইম, তাই রেস্টুরেন্ট ফাঁকা নয়। প্রায় সকল টেবিল ফিল আপ করা। তিন্নি আর ফাহাদ কি খাবে, কত টাকা খরচ করাবে, সেসব নিয়ে কথা বলছে। ফাহাদ মেনু কার্ড দেখে সিলেক্ট করেছে কি কি খাবে। তিনি ফাহাদের হাত থেকে টান দিয়ে নিয়ে নিজে দেখছে। ওদের কারাকারি মাঝে মধু নিশ্চুপ বসে আছে। ওদের দুজনের কারাকারি থামলো রাহির সাথে নাইমকে রেস্টুরেন্টের ভেতরে আসতে দেখে। মধু রাহি আর নাইমের থেকে চোখ সরিয়ে তিন্নি আর ফাহাদের দিকে তাকিয়ে দেখলো দুজনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওরা নাইমকে এখানে একদম আশা করেনি। মুখ গোমড়া করে বসে আছে তিন্নি। মধু নিজের হাসি আটকাতে চেয়েও পারছে না। মুখ চেপে ধরে হেসে উঠল। নাইম আর রাহি এগিয়ে এসে বসলো পাশাপাশি। নাইম ওদের সবাইকে হাই দিল। ফাহাদ দুলাভাই বলে মুখে ফেনা তুলে ফেলেছে। তিন্নি গোমরা মুখ করে আছে। রাহিকে জব্দ করতে পারবে না, তাই ওর মনটা খারাপ হয়ে গেছে। তাই তো খেলেও না বেশি। সন্ধ্যার আগে ওদের বাসায় পৌঁছে দিল নাইম নিজের গাড়ি করে। মধু দ্বিতীয়বারের মতো নিজের মায়ের নাম্বারে কল ডায়াল করলো। কতদিন হয়ে গেল সবাইকে ছেড়ে এসেছে। যতই তাদের প্রতি অভিমান হোক না কেন, তাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে ওর। ঢোক গিলে কানে ফোন ধরে ব্যালকনিতে বসে আছে। কল কেটে যাবে সে শেষ মুহূর্তে ফোন রিসিভ হলো। অনেকদিন পর মমতাময়ী মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। মধুর কেন জানি কান্না পেয়ে গেল। মায়ের আওয়াজ পেয়ে ফুপিয়ে উঠল। অস্ফুট স্বরে আম্মু বলে উঠল। সাথে সাথে কান থেকে ফোন নামিয়ে কল কেটে দিল। কল কাটার সাথে সাথেই কল বেজে উঠল। একবার নয়, দুইবার নয়, বারবার কল আসতে লাগলো। মধু বুঝে গেল মা ওকে চিনে ফেলেছে, সর্বনাশ করে ফেলেছে। ইমোশনাল হয়ে ধরা খেলো। তাড়াতাড়ি ফোন অফ করে রুমে ফিরে এলো। তিন্নি ওর দিকে তাকিয়ে বলল, দোস্ত, আমাদের রেজাল্ট নাকি এই মাসেই দেবে। মধু তিন্নির কথাকে পাত্তা দিল না। ফোন রেখে বিছানায় শুয়ে পড়ল। টেনশনে ওর হাত পা কাঁপছে। ওভাবেই ঘুমিয়ে গেল। তিন্নি মধুকে নিশ্চুপ দেখে ওর বাহুতে ধাক্কা দিল। দেখলো মধু ঘুমিয়ে গেছে। আজব, এত তাড়াতাড়ি ঘুমায় কেউ? মিতুল গুনে গুনে 10 বার ফুয়াদের নাম্বারে কল ডায়াল করলো। ফুয়াদ একবারও রিসিভ করেনি, উল্টো ফোন অফ করে দিয়েছে। নাম্বার বন্ধ পাচ্ছে ও। রাগে দুঃখে ফোন ছুঁড়ে মারতে ইচ্ছে করছে ওর। বান্দরবান থেকে আসার পর আর দুজনের দেখা হয়নি। এমনিতেও ফুয়াদের সাথে দেখা করা, লং ড্রাইভে যাওয়া এত সহজ নয়। অনেক রিকোয়েস্ট করে 1-2 বার ওর সাথে ঘুরতে যেতে পেরেছে। সবসময় তিনি বিজি থাকে। কি এমন জব করে, এত ব্যস্ততা কিসে? তাও ওর কথায় কখনোই রাজি হয় না। ওকে রাজি করাতে সব সময় সমুদ্রও বা নাফিস আন্টির সাহায্যের প্রয়োজন হয়েছে। কখনো একবার কলে ফোন রিসিভও করতে দেখেনি। ফিয়ন্সে ও, তাও ওর সাথে এত কিসের ভাব ও বুঝতে পারে না। মিতুল ফুয়াদের নাম্বারে কল দেওয়ার বৃথা চেষ্টা আর করলো না। যাকে কল দিলে ফুয়াদের খোঁজ না যাবে তাকেই কল দিল। সমুদ্র ফুয়াদকে হঠাৎ ক্লাবে দেখে অবাক হয়ে এগিয়ে আসে। ওর হাতে ড্রিঙ্কসের গ্লাস। খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। এখন আর ও তো মাতাল হয় না। তাই তো অনেক ড্রিঙ্কস করার পরও মাতাল হয়নি। তার ভদ্র ছোট ভাইকে ক্লাবে দেখে চমকে এগিয়ে এসেছে। তুই এখানে? চমকিত গলায় বলল সমুদ্র। ফুয়াদ মুখের মাস্ক খুলে বলল, চিনলে কিভাবে? মাস্ক পরে আমার চোখে ফাঁকি দিতে পারবি না ছোট। তা তুই কবে থেকে এখানে আসা শুরু করলি?
তাও লুকিয়ে চুরিয়ে, ব্যাপার কি? জোহরি নজরে তাকিয়ে বলল সমুদ্র। ফুয়াদ উত্তর না দিয়ে হাসল, তারপর আবার মাস্ক পরে নিল। সমুদ্রকে নিয়ে একটা চেয়ারে টেনে বসলো। রমেশচন্দ্র নাকি এখানে আসবে তার নিউ গার্লফ্রেন্ড নিয়ে, একটু তার সাথে আলাপ করতে আসলাম, এই আর কি। ফুয়াদ এদিকে ওদিকে তাকিয়ে বলল। সমুদ্র বলল, একাই এসেছিস? না, প্রান্ত সাথে আছে। ও কোথায়? ফুয়াদ আঙ্গুল তাক করে দেখালো। 2 টেবিল পরে একটা খোলামেলা পোশাকের মেয়ের সাথে বসে আছে প্রান্ত। দুজনকে দেখে মনে হচ্ছে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তারা নিজেদের নিয়ে ব্যস্ত, কিন্তু পুরোটাই দেখানো। সমুদ্র নজর সরিয়ে তাকালো ফুয়াদের দিকে। আচমকা ওর ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখলো মিতু কল করেছে। সমুদ্র ফোন থেকে নজর সরিয়ে তাকালো ফুয়াদের দিকে। ফুয়াদের নজর দরজার দিকে তাকাচ্ছে একটু পর পর। কানে ব্লুটুথ লাগানো, ফিসফিস করে কথা বলছে কারোর সাথে। সে কেউটা প্রান্ত ছাড়া কেউ নয়, এমন ভাবে মিশে আছে যেন প্রতিনিয়ত এখানে যাওয়া আসা চলে ওদের। তোর ফিয়ান্সে আমাকে কল দিচ্ছে কেন? সমুদ্র বিরক্তিকর গলায় বলল। ফুয়াদ সমুদ্রের ফোনের স্ক্রিনে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, তোমার সাথে হয়তো ডেট করতে চাচ্ছে, রিসিভ করে দেখো। সমুদ্র ফুয়াদের দিকে কটমট করে তাকিয়ে বলল, বড় ভাইয়ের সাথে মশকরা করছিস? না তো, এত বড় স্পর্ধা আমার আছে নাকি? কল কেটে আবার বেজে উঠেছে। সমুদ্র ফোন রিসিভ করলো। ফুয়াদ দরজা দিয়ে রমেশচন্দ্রকে ভেতরে প্রবেশ করতে দেখে ফট করে উঠে দাঁড়ায়। একটা লাল শর্ট টপস পরা মেয়ে অনেকক্ষণ ধরে ওকে ইশারা করছিল। ওর দৃষ্টি আকর্ষণের চেষ্টায় মেতেছিল। ও উঠে মেয়েটার বাহু ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। মেয়েটা খুশিতেই ফুয়াদের গলায় জড়িয়ে ধরে ঠোঁট চোখা করে চুমু খেতে চায়। হাত উঁচিয়ে ফুয়াদের মাস্ক খুলে নিতে চাইছে। ফুয়াদ মেয়েটির কোমর জড়িয়ে ধরে ডান্স ফ্লোরে নিয়ে যায়। মেয়েটি বারবার ওর মুখের মাস্ক সরাতে চাওয়াতে এক ধমকও দেয় মেয়েটিকে। মেয়েটি চমকে হাত সরিয়ে নেয়। রমেশচন্দ্র গার্লফ্রেন্ড নিয়ে নাচছে। প্রান্ত উঠে এসেছে সেই মেয়েটাকে নিয়ে। উপযুক্ত প্রমাণ না নিয়ে আজ ফিরবে না দুজন। হ্যালো মিতুল, হাউ আর ইউ? আমি ভালো নেই সমুদ্র। কেন, কি হয়েছে তোমার? এনি প্রবলেম? হ্যাঁ, অনেক প্রবলেম। জানো, ফুয়াদ আজ একবারও আমার সাথে কথা বলেনি। এতবার কল দিলাম, ও রিসিভ করলো না, আবার ফোন অফ করে রেখেছে। এমন কেন করছে আমার সাথে? ও কি আমার সাথে কথা বলতে বিরক্ত হয়? ও কেন ফোন অফ করলো? ও কোথায় আছে, কি করছে, একটু বলবে প্লিজ? অভিযোগের সুরে সব কথা বলল মিতুল। সমুদ্র মনোযোগ দিয়ে শুনল। মিতুল সমুদ্রকে বন্ধুর মতো ভাবে, তাই তুমি সম্বোধনই করে থাকে। ফুয়াদের থেকেও সমুদ্রের সাথে মিতুলের বেশি কথা হয়। মিতুলের সকল অভিযোগ ফুয়াদ না শুনলেও সমুদ্র শোনে। মেয়েটা ওর ভাইকে খুব ভালোবাসে, কিন্তু গাধাটা ওকে নিয়ে সিরিয়াস নয়। সমুদ্র মিতুলের মুখে ফুয়াদ কি করছে শুনে তাকালো ফুয়াদের দিকে। ফুয়াদ একটা মেয়ের সাথে ডান্স করছে খুব ঘনিষ্ঠভাবে। দেখে মনে হচ্ছে না ওর ভাই জীবনের প্রথম কোনো মেয়ের সাথে এমনভাবে ক্লাবে ডান্স করছে। মনে হচ্ছে ফুয়াদ এসব করেই বেড়ায়। কি ভালো অভিনয় করতে পারে। এ ছেলে জার্নালিস্ট না হয়ে অভিনেতা হলে দারুণ মানাতো। কি হলো সমুদ্র, বলো, ফুয়াদ এখন কি করছে? ওর সাথে তোমার কথা হয়েছে কি? সমুদ্র চুপ করে আছে। কি বলবে মিতুলকে? তোমার ফিয়ান্সে তোমায় রেখে আরেক মেয়ের সাথে নাচতে ব্যস্ত ক্লাবে। না, আমার সাথে কথা কিভাবে হবে বলো? তুমি তো বললে ছোট নাকি ফোন অফ করে রাখছে। ফোন অফ থাকলে কি কথা বলা সম্ভব? আমি তো ক্লাবে আছি, ওর খবর তো আমার কাছে নাই মিতুল। সো সরি, কোনো সাহায্য করতে পারলাম না। আমার খুব কষ্ট হচ্ছে সমুদ্র। ফুয়াদ আমাকে এমন কষ্ট না দিলেও পারত। 2 দিন পর আমার বার্থডে, আর ও আমাকে এভাবে ইগনোর করছে। ও নিশ্চিত বার্থডের কথাও ভুলে গেছে। আচ্ছা, কেঁদো না তুমি। ভুলে গেলে আমি না হয় মনে করিয়ে দেবনি। সমুদ্র সান্ত্বনা দেওয়ার সুরে বলল, না, তুমি কিছুই বলবে না। আমিও দেখতে চাই ফুয়াদ নিজে থেকে স্মরণ করতে পারে নাকি। বলেই মিতুল কল কেটে দিল। সমুদ্র একটা লম্বা শ্বাস ফেলে ডান্স ফ্লোরে তাকালো। ফুয়াদ, প্রান্ত ও রমেশচন্দ্র কেউ নেই সেখানে। যে দুজন মেয়ের সাথে প্রান্ত আর ফুয়াদ নাচছিল, দুজনই অন্য পার্টনারের সাথে নাচছে। এরা আবার কোথায় গেল? বিড়বিড় করলো সমুদ্র। মধু একটা চেয়ার টেনে বসলো। ওর দৃষ্টি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ও মূলত বাসাটা ভালো করে খুঁটিয়ে দেখছে। নতুন একটা জায়গায় এসেছে, দেখতে তো হবে। তার উপর এটা আবার ফুয়াদ খবিশটার শ্বশুর বাড়ি। সেটা শোনার পর আরো আগ্রহ ভরা চোখে দেখছে।
তিন্নির কপাল খারাপ, ও আসতে পারেনি। বেচারি হুট করে অসুস্থ হয়ে পড়েছে, জ্বরে উঠতে পারছে না, তাই ওকে আনা হয়নি। আর নাফিস আন্টিও আসেনি, তার নাকি কোমর ব্যথা। আর বাকি সবাই এসেছে। এই তো সবাই কারো না কারোর সাথে গল্প করছে দাঁড়িয়ে, কেউ হাসছে, কেউ খাচ্ছে, কাউকে নজরই পড়ছে না। মধু আছে বোরিং হয়ে। আসার পর থেকে ও মিতুলকে খুঁজছে, নজর ফেলে চারপাশে, কিন্তু তার দেখা নেই। মিতুলকে দেখেছে সে প্রথম রাতে, এখনো মনে আছে মিতুল ওকে বিরক্তিকর চোখে দেখেছিল, কথা বলতে নাড়াচ্ছিল। সেদিন রাহিদ আর ফুয়াদ না থাকলে ও কোথায় যেত? আর তিন্নিকেও পাওয়া দুষ্কর হয়ে যেত। রাহি আপু এসে কোথায় যেন চলে গেল, ওকে সাথে নিতে চেয়েছিল, কিন্তু মধু এত লোকের ভিড়ে তাকে হারিয়ে ফেলেছে। আর ফাহাদ আসার পর থেকে খাওয়ার তালে আছে। বাসায় থেকে ওরা সবাই একসাথে আসলেও ফুয়াদ আর সমুদ্র আসেনি, তারা আলাদাভাবে আসবে বলেছে। এসেছে নাকি এসে পৌঁছায়নি এখনো জানে না ও, কারণ দুজনের একজন কেউ কোথাও দেখা যাচ্ছে না। একটু পরপর একটা ওয়েটার এসে ওকে এটা সেটা সাজছে, ও খাবে না বলেছে, তাও লোকটা একটু পরপর আসছে। এবারও এসে লোকটা বলল, ম্যাম একটা জুস অন্তত নিন, অনেকক্ষণ ধরে খালি মুখে বসে আছি। তীব্র বিরক্ত নিয়ে তাকালো মধু লোকটার দিকে, মুখে বিরক্তের আভাস ফুটিয়ে বলল, আপনার সমস্যা কি? আদিক্ষেতা দেখাচ্ছেন কেন? ম্যাম আপনি ভুল বুঝছেন, এখানে উপস্থিত সবার খাওয়ানোর দায়িত্ব আমাদের, তাই সবাইকে এমন ট্রিট করছি। আপনি একা মলিন মুখে বসে আছেন, কিছু খাচ্ছেন না, তাই বারবার বলছি। আপনার খারাপ লাগলে সরি। ইটস ওকে। বলে মধু একটা জুস নিল হাতে। ও এখানে এসে চরম বিরক্ত হচ্ছে। তিন্নি থাকলে সময়টা সুন্দর করে কাটানো যেত, কিন্তু এখন শুধুই বোর হচ্ছে। জুসে এক চুমুক দিয়ে উঠে দাঁড়ালো, তখনই উপর থেকে মিতুলকে নামতে দেখা গেল। সিঁড়ি বেয়ে নামছে, পরনে হোয়াইট গাউন, পুতুলের মতো লাগছে। মধু হা হয়ে তাকিয়ে আছে মিতুলের দিকে। মিতুল সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে, ও নামবে তখনই রুমের লাইট অফ হয়ে গেল। চারপাশ অন্ধকারে ছেয়ে গেল, শুধু আলোকিত হয়ে উঠল মিতুল। ওর উপর আলাদা করে লাইট ফিট করা হয়েছে, ও নামছে, ওর সাথে সাথে আলো নড়ছে। মধু হা হয়ে তাকিয়ে আছে। ওর জন্মদিন কখনো এভাবে সেলিব্রেশন করা হয়নি। বাবা জন্মদিন পালন করা পছন্দ করে না, কখনো কেকও আনা হয়নি। মা এমনিতেই ওর পছন্দের খাবার তৈরি করতো শুধু, কিন্তু ওর ফ্রেন্ডরা বাইরে আয়োজন করত, কেক আনতো, তার অর্ধেক গায়ে মাখামাখি করে শেষ করত। মিতুল নিচে নামতে লাইট জ্বলে উঠল, চারপাশ আবার আলোয় আলোকিত হয়ে উঠল। ভেতর থেকে একটা কেক নিয়ে আসা হলো, ইয়া বড়। ভেতর থেকে একটা কেক নিয়ে আসা হলো, ইয়া বড় কেক মিতুলের সামনে রাখা হলো। তখনই দেখা গেল সমুদ্র আসছে, মুখে মিষ্টি হাসি। সমুদ্র একটা নেভি ব্লু শার্ট পরেছে, দেখতে সুন্দর লাগছে। মিতুলের দিকে একটা বড় গিফট বক্স বাড়িয়ে ধরলো। মিতুল ঠোঁট নাড়িয়ে কিছু বলে হাতে নিল। মধু হাঁটছিল মিতুলের দিকে দৃষ্টি রেখে। অন্যমনস্ক হয়ে হাঁটার ফলে ও কারোর সাথে জোরে একটা ধাক্কা খায়। ওর হাতে জুস ছিল, ধাক্কা খেয়ে হাতের জুস সব নিজের জামায় ফেলে দেয়। চমকে সামনে তাকিয়ে দেখে একটা মোটা করে মহিলার সাথে ধাক্কা খেয়েছে। মহিলাটি ওর দিকে কটমট করে তাকে বিড়বিড় করে বকছে। মধু কার দোষ বুঝতে পারছে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই মেয়ে দেখে চলতে পারো না? একটুর জন্য আমার সাথে জুস লাগেনি। মধুর নিজের আকাশি রঙের কামিজের দিকে তাকিয়ে আছে। এই কামিজটা ওর দারুণ পছন্দ হয়েছিল মার্কেটে গিয়ে। আজ যখন সকালে জন্মদিন পার্টিতে যাবে শুনলো, তখনই এটা পরে আসবে ফাইনাল করে সুন্দর করে সেজেগুজে এসেছিল। আর এই মুটকি মহিলার জন্য ওর জামাটা নষ্ট হয়ে গেল। হলুদের জুস পরে আকাশি কামিজ, সাদার মধ্যে আকাশি পাথরের কারুকার্যের সুন্দর ওড়নাটাই নিমিষেই বিচ্ছিরি হয়ে গেল। এই পোশাক পরে এখনো এখানে থাকবে কি করে? এত আত্মীয় স্বজন এখানে, সবাই কি ভাববে? ছি, লজ্জায় ওর কান গরম হয়ে এলো। এই লজ্জাজনক পরিস্থিতিতে ফুয়াদকেও দেখলো মধু। ফুয়াদও দাঁড়িয়ে আছে মিতুলের পাশে, দুজনেই কথা বলছে। ফুয়াদ একটা সাদা ব্লেজার পরেছে, মিতুল সাদা গাউন আর ফুয়াদ সাদা ব্লেজার, দুজনকে মানিয়েছে। সমুদ্রকে আশেপাশে দেখা যাচ্ছে না, চিত্রা ভাবি বা রাহি আপুকে দেখছে না। এখন পরিচিত শুধু ফুয়াদকে দেখছে, আর কাউকেই দেখছে না। কি সাংঘাতিক বিপদের সম্মুখীন হলো মধু। রাগে দুঃখে এখন কান্না পাচ্ছে। এখনো কেক কাটা হয়নি, আর ওর অবস্থা নাজেহাল। এভাবে সবার সামনে থাকবে কি করে? ও লক্ষ্য করলো সেই ওয়েটার ওর দিকে তাকিয়ে আছে। ও লজ্জায় মাথা নিচু করে কোন দিকে যাবে ভাবছে, তখনই সামনে এসে দাঁড়ালো সমুদ্র। হেই মধু, কোথায় ছিলে? তোমাকেই খুঁজছিলাম। যে এখানেই ছিলাম, আমাকে কেন খুঁজছিলেন? এ কি,
এই অবস্থা কেন তোমার? ভিজেও গেছে। মধু কি বলবে ভেবে পাচ্ছে না। সমুদ্র মধুর হাতে খালি গ্লাস দেখে বলল, জুস নিজে না খেয়ে কি নিজের ড্রেসকে খাইয়েছো? মধু চোখ পাকিয়ে তাকালো সমুদ্রের দিকে। ওরে বাবা, ভয় পেলাম তো। বলেই হো হো করে হেসে উঠল। মধু রাগে গলায় বলল, মজা নিচ্ছেন? যেখানে সাহায্য করা উচিত সেখানে মজা নিচ্ছেন। ভারী ফাজিল তো আপনি। সেদিন তো খুব বড় মুখ করে বলেছিলেন কোনো সমস্যা হলে যেন আপনাকে বলি। তো বললে কখন? প্রবলেমের কথা না বললে সাহায্য করব কি করে? আপনার কি চোখ কানা, দেখতে পাচ্ছেন না কি সমস্যা হয়েছে? তাও বলতে হবে কেন? মুখে তো বলেছিলেন বড় বড় কথা। এবার সাহায্য করুন দেখি। আমার ড্রেস ক্লিন করার ব্যবস্থা করুন, নয়তো নতুন ড্রেস এনে দিন। আদেশ গলায় বলল মধু। সমুদ্র ঘাড় কাত করে বলল, যথা রানী সাহেবা। আর ড্রেস ক্লিন করলেও ভেজা জামা সেকেন্ডে শুকানো যাবে না। সমুদ্র মধুকে নিয়ে একটা রুমে এলো। তারপর মধুকে বলল, তুমি দাঁড়াও এখানে, আমি রাহিকে খুঁজে নিয়ে আসি। তোমার ফোন কোথায়? ওকে তো কল দিতে পারতে, একা একা দাঁড়িয়েছিলে যে। আমার ফোনে ব্যালেন্স নেই। সমুদ্র ওহ বলে ওকে ওখানেই থাকতে বলে চলে গেল। একটু পর রাহি এলো। এসে ওকে সরি বলতে লাগলো। সে নাকি নাইম ভাইয়ের সাথে ছিল। মধু বলল, আপু, আমি এখন কিভাবে বাইরে যাব? দেখ আমার ড্রেস শেষ। তুমি এখানেই থাকো, আমি দেখি মিতুল ভাবির থেকে পোশাকের ব্যবস্থা করতে পারি নাকি। মধু মুখ কালো করে বসে রইল খাটে। রাহি আবার চলে গেল। সমুদ্র আর আসেনি। এই রুমটায় কোনো ব্যালকনি নেই। একটা জানালা আছে, সেটা হাট করে খোলা। রাত এখন, তাই বাইরে অন্ধকার। জানালা দিয়ে বাইরেও তাকিয়ে আছে, সেখান দিয়ে গাছের পাতা দেখা যাচ্ছে। বাইরে চিৎকার চেঁচামেচি আওয়াজ আসছে। মধু বাথরুমে গেল টিস্যু দিয়ে কামিজ পরিষ্কার করতে। যদি এভাবেই হয়ে যায় তাহলে আর অন্যের পোশাক পরবে না, ভেজা জামাই পরে থাকবে। হচ্ছে না, ওড়নায়ও লেগেছে। বিরক্তে নাক মুখ কুচকে আসছে ওর। টিস্যু ফেলে বাইরে আসতে চমকালো ও। এখনো বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। একটা অপরিচিত ছেলে মেয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো বিস্ময়ে বের হয়ে আসতে চাইল। লজ্জায় শরীরের শিরা উপশিরা কেঁপে উঠল। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো। ছেলে মেয়ে দুটো কারো আওয়াজ পেয়ে ছিটকে সরে যায়, কিন্তু ততক্ষণে মধু বেরিয়ে এসেছে। লজ্জায় নাক মুখ কুচকে দৌড়ে বাইরে এসে মধু জোরে ধাক্কা খেলো একজন পুরুষের সাথে। সে আর কেউ নয়, ফুয়াদ। মধু ঢোক গেলে তাকিয়ে আছে ফুয়াদের দিকে। ফুয়াদ আগুন চোখে ওর দিকে তাকিয়ে আছে। ইউ স্টুপিড গার্ল, দেখে চলাফেরা করতে পারো না? খালি দৌড়াদৌড়ির তালে থাকো। ফুয়াদ শক্ত গলায় কথাগুলো বলেই এদিক ওদিক চোখ ঘুরিয়ে কাউকে খুঁজতে লাগলো। তারপর ওকে ফেলে সামনের রুমটার দিকে যেতে লাগে, যে রুম থেকে মধু পালিয়ে এসেছে। মধু ফুয়াদের গন্তব্যে পালিয়ে আসা রুমটা দেখে চোখ কপালে তুলে ফেললো। বিড়বিড় করে বলল, ওই রুমে যাচ্ছে কেন? আরে ওইদিকে কেন যাচ্ছেন? ফুয়াদ এমনিতেই মধুর সঙ্গে ধাক্কা খেয়ে মেজাজ তুরঙ্গে উঠে আছে। আবার বাধা পেয়ে রাগের দৃষ্টি নিক্ষেপ করলো পেছনে ঘুরে। একটু আগে ও এখানে রমেশচন্দ্র এর গার্লফ্রেন্ডকে দেখেছে। এদিকে আসতে দেখে ও ফলো করেছে। তখনই মধু নামক ঝামেলা ওর সামনে প্রকট হলো, স্বয়ং ঝামেলা করে ওর সাথে ধাক্কা খেয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে হারিয়ে ফেলেছে। সামনে একটা রুম দেখে ও সেদিকে যেতে চায়, আবার মেয়েটি ওকে রাগের চরম সীমায় পৌঁছে দিতে বাধা দিচ্ছে। মন তো চাচ্ছে একে তুলে একটা আছাড় মারতে। মধু কাচুমাচু মুখে তাকিয়ে আছে রুমটার দিকে। ওই রুমের দিকে কেন যাচ্ছে উনি? হায় আল্লাহ, ওখানে যা হচ্ছে তা উনিও দেখে ফেলবে। ছি, জেনে শুনে এমন ভয়াবহ জায়গায় কিভাবে যেতে দিব? মধু আটকানোর জন্য জিজ্ঞেস করেছে, কোনোভাবে আটকে দিবে এই ওর আশা। কিন্তু ফুয়াদের তাকানো দেখে ও ভয়ে ঘামতে শুরু করে দিল। কি ভয়ঙ্কর চাহনি! চোখ দিয়ে ওকে ভস্ম করে দিবে নাকি খবিশ লোকটা। আমি কোথায় যাব, কেন যাব, তার কৈফিয়ত তোমাকে দিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। কথার তালে বলে উঠল মধু। বলেই মধু জিভে কামড় দিল। আনমনে কি বলে ফেলেছে বুঝতে পেরে থমকে গেল। ফুয়াদ বিস্মিত চোখে তাকিয়ে আছে ওর দিকে। ফুয়াদ নিজেও স্তব্ধ মধুর কথা শুনে। সাহস দেখে ওর মুখে কথা বন্ধ হয়ে গেল। মধু ভয়ে ওর না আঙ্গুলে পেঁচাচ্ছে অনবরত। মধু শুকনো ঢোক গিলেছে অনবরত, সাথে আমতা আমতা করছে। ফুয়াদ পেছনে ঘুরে দুই পা বাড়িয়ে এক কদম মধুর মুখোমুখি এসে দাঁড়ালো। তারপর চোখ ছোট ছোট করে বলল, ও রিয়েলি, হু আর ইউ? দেখুন, আপনি ওই রুমে যাবেন না। আমি কোনো জবাবদিহিতা চাই না, সেই অধিকার আমার নেই।
জানি, কিন্তু তবুও বলছি যাবেন না। বলেই মাথা নিচু করে ফেলল মধু। ফুয়াদ আরেকটু নিকটে এগিয়ে এলো, একদম কাছে, যতটা কাছে এলে একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। মধু তরাক করে মাথা তুলে তাকালো। ফুয়াদ মধুর চোখের দিকে তাকিয়ে আছে, অদ্ভুত রহস্যময় তার দৃষ্টি। মধু ভয়ে কাঁপছে, বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে। এভাবে কাছে এসে তাকিয়ে আছে কেন? ভয়ে ওর ঠোঁট শুকিয়ে আসছে, হাত পা থরথরিয়ে কাঁপছে। জিভ দিয়ে ঝোট ভিজিয়ে কিছু বলতে যাবে মধু, কিন্তু ফুয়াদ বলে উঠল, শোনো, তুমি আমার ঘরের বউ নও যে আমি কোথায় যাব, কেন যাব তার কৈফিয়ত চাইবে। থাকলেও আমি বলতাম কিনা জানি না, তাই এমন অযৌক্তিক প্রশ্ন করে অধিকার দেখাতে আসবে না আমার উপর। তুমি আমার কেউ নাও, তাই তোমার কাছে আমি কোনো জবাবদিহিতা করব না। আমার আপন মানুষেরাই আমার কাছে জবাবদিহিতা চাইতে পারে না, সেখানে তুমি আমার কেউ না হয়েও সেই সাহস দেখাতে আসবে না। নিঃশ্বাস আটকে মধু ফুয়াদের কথা শুনল। ফুয়াদ গমগমে গলায় কথাগুলো বলে গটগট পায়ে শব্দ করে চলে গেল। মধু ফুয়াদ সরে যেতে ঘন ঘন শ্বাস ফেলল। একটু আগেই রাহি একটা জামা এনে দিয়েছে, মধু বাইরে ছিল, তাই ওকে নিয়ে আবার রুমে এসেছে। মধু এদিক ওদিক তাকাচ্ছিল, কেউ নেই রুমে। ব্যাপারটা কি হলো? এরা গেল কোথায় সব? ড্রেস চেঞ্জ করে এসে দাঁড়ালো। রুমে ড্রেসিং টেবিল নেই, তাই দেখতে পারলো না, কিন্তু খুব টাইট লাগছে জামাটা। হাঁসফাঁস করে বলল, এটা কার জামা এনেছো আপু? মিতুল ভাবি তো নিচে, তার কাছে গেছিলাম, কিন্তু বলতেই পারলাম না। ভাবির ছোট বোন নিহার কাছ থেকে ড্রেসটা আনলাম। ও আচ্ছা, সে মনে হয় অনেক চিকন, তাই না আপু? তোমার কি খারাপ লাগছে জামাটা পরে? একটু টাইট লাগছে, সমস্যা নেই। আর কতক্ষণ এখানে থাকবে? ভাবি তো থাকতে বলছে। থাকবে নাকি তুমি? এই অবস্থায় আর থাকতে পারছে না মধু। এই ড্রেস পরেও বেশিক্ষণ থাকা সম্ভব নয়, কেমন জানি লাগছে। মধুর আতঙ্কিত মুখ দেখে রাহি বলল, তোমার কি এখানে খারাপ লাগছে মধু? না, তেমনটা নয়, তিনি অসুস্থ তাই তাড়াতাড়ি করছিলাম। আমি থাকলেও তোমায় পাঠিয়েই দেবো, চিন্তা করো না। আচ্ছা, এভাবে থাকতেও অস্বস্তি হচ্ছে, একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো লাগতো। কেক কাটা হবে, তারপর কিছু খাবে, তবেই না যাবে। মধু আর কিছু বলল না। রাহি ওকে নিয়ে বাইরে আসলো। সামনেই পেল সমুদ্রকে, ওদের অপেক্ষায় হয়তো দাঁড়িয়েছিল। এগিয়ে এসে মধুকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, প্রবলেম সলভ হলো তাহলে? হলো। আসো, এদিকে আসো। মধু ও রাহি সমুদ্রের পেছনে যেতে লাগলো। সমুদ্র এসে থামলো মিতুলের কাছে। কেক কাটা হবে এখন, সবাই ঘিরে ধরেছে তাকে। মিতুলের পাশে একটা মেয়ে দেখতে পেল চিকন করে। রাহি তার দিকে আঙ্গুল তুলে বলল, ওটাই নাকি নিহা? অবশ্য শুটকিমের জামা পরে আছে ও। অবাক হয়ে তাকালো নিজের দিকে। লাল রঙের ফ্রকটা গায়ের সাথে লেপটে আছে। ও ওড়না নিয়ে কোনোভাবে করে শরীর ঢেকে দাঁড়িয়ে আছে। দম আটকে আসছে এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকতে। এসি থাকা সত্ত্বেও ঘামে ভিজে যাচ্ছে শরীর। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। মিতুল চাকু হাতে নিতে চিৎকার শুরু হলো। এবার আর কেউ বাঁচতে পারবে না মধুকে। দুই কানে আঙ্গুল চেপে কপাল কুচকে নিল। আল্লাহ, আমার কানের তালা ফাটিয়ে দেবে এরা। একে তো টাইট জামা পরেছে, তার ওপর ভিড় ঠেলে দাঁড়িয়ে আছে, আবার চিৎকার। উফ, দম বন্ধ হয়ে আসছে। মধু রাহির পাশে থেকে ভিড় ঠেলে বের হয়ে এলো। ওর পেছনেও কয়েকজন মেয়ে দাঁড়িয়েছিল। ও তাদের ঠেলে বের হয়েছে ঠিকই, কিন্তু ওর লাল ওড়না আটকে গেছে কারো সাথে। সেটা টানলে কি অর্ধেক গা থেকে সরে গেছে। ও এগিয়ে এসে ওড়না টানছে। এখন ওড়না ওর কাঁধের এক পাশে ঝুলছে, আরেক পাশে ফাঁকা। ও ওড়না টেনে ধরে পিছিয়ে যাচ্ছে, পেছনে পা ফেলে টানছে। ওড়না খুলে আসতে ঠাস করে পেছনে কারো সাথে বাড়ি খেলো। এখন ওড়না পুরোটাই ওর হাতে। ও দু হাতের মুঠে ওড়না নিয়ে বুকে চেপে ধরে পেছনে ঘুরে দেখলো ফুয়াদ রক্তচক্ষু মেলে ওর দিকে তাকিয়ে আছে। একটু আগেই মধুর সাথে তর্ক করে ওই রুমে গিয়ে ফুয়াদ নিরাশ হয়েছে। রুম একেবারে ফাঁকা, বেলকনিহীন রুম। রুম থেকে নিঃশব্দে বেরিয়ে আসে। মধু পাথরের মতো দরজার সামনে দাঁড়িয়েছিল মাথা নিচু করে। ও মধুকে সম্পূর্ণ ইগনোর করে চলে আসে। কেক কাটার সময় মিতুলোকে কল দিয়ে কাছে ডেকেছিল, ও যায়নি, ইচ্ছে করেই যায়নি। এত মানুষের মধ্যে থাকতে বিরক্ত লাগে। বাবা মা বোন আছে, সেখানে ওকে কি দরকার? মিতুলের অতিরিক্ত কাজ ওর বিরক্তির সীমা লঙ্ঘন করে। তাই তো ফোনের কল ইগনোর করে সবাই যখন কেক কাটার পর্ব দেখতে ব্যস্ত হই হুল্লোড় করছিল, ও একাই আলাদা হয়েছিল। চেয়ার টেনে বসেছিল একা নিরিবিলি হয়ে। তখনই দেখতে পায় মধুকে একটা লাল পোশাক গায়ে ভিড় ঠেলে বেরিয়ে আসছে। চোখে মুখে বিরক্ত স্পষ্ট।
নাকের মাথায় ঘাম, ফর্সা মুখটা লাল হয়ে আছে। মধু বের হলো ঠিক, কিন্তু ওর নাটকে রইল ভিড়ে। সেটা নিয়ে মধু যুদ্ধ করছে। ও বসে মধুর কাজকর্ম দেখছিল, আর অজান্তেই ওর ঠোঁটে হাসি আসছিল। হঠাৎ ভ্রু কিঞ্চিত কুচকে খেয়াল করলো, একটু আগে মধুর সাথে যখন ঝগড়া করছিল তখন ওর পরনে অন্য পোশাক ছিল, এখন আরেকটা। ঘন্টায় ঘন্টায় জামা পরিবর্তন করে নাকি? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ফুয়াদ। কেন জানি মধুকে সাহায্য করতে ইচ্ছে হলো। মধুকে সাহায্য করতে এগিয়ে আসে, একদম মধুর পেছনে এসে দাঁড়ায়। তখনই দেখতে পায় মধু নিজের ওড়না ছাড়াতে সক্ষম হয়ে গেছে। ও চলে যাবে নিঃশব্দে, কিন্তু যেতে পারে না। মধু হেলে পড়ে পেছনে। ফুয়াদ ওর পেছনে ছিল বিধায় মধু একদম ওর বুকের উপরে গিয়ে পড়ে। আচমকা মধু ফুয়াদের বুকের উপর হেলে পড়ায় তাল সামলাতে না পেরে পেছনে পড়ে যেতে নেয় ফুয়াদ। দ্রুত নিজের ব্যালেন্স ঠিক রাখার জন্য মধুর পেট জড়িয়ে ধরে। এই মুহূর্তে মধুবিহীন আর কিছুই ওর হাতের নাগালে ছিল না, তাই ধরেই নিজেকে সামলালো। মধুকে ধরে ফুয়াদ মধুকে নিয়েই সোজা হয়ে দাঁড়ায়। ফুয়াদ পেট থেকে হাত সরিয়ে নিতে মধু আটকে রাখা নিঃশ্বাস ছাড়ে আর ছিটকে দূরে সরে দাঁড়ায়, আর পেছনে ঘুরে তাকায়। ওর শরীর কাটা দিয়ে উঠেছে। ফুয়াদকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে মধু প্রশ্ন করলো, আপনি এখানে কি করছেন? ফুয়াদ উত্তর দেয় না। মধু নিজে ওড়না জামা ঠিক করে বলে, আপনার ফ্রিয়ান্সে তো ওখানে কেক কাটছে, আপনি ওখানে না থেকে এখানে কি করছেন? ফুয়াদ উত্তর দিল না। কটমট চোখে মধুর দিকে এক পলক তাকিয়ে পেছন ঘুরে দাঁড়ালো, আর আগের স্থানে গিয়ে আবার চেয়ার টেনে বসলো। মধুর চোখ ছোট ছোট করে হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল ফুয়াদের যাওয়ার দিকে। ফুয়াদ ফোন টিপছে ভাবলেশির মুখে। মধু খুব অপমানিত বোধ করলো। কথা বলল, কিন্তু অশুভ লোকটা তার কথার প্রেক্ষিতে নীরবতা পালন করলো, আবার ইগনোর করে চলে গেল। হঠাৎ ওর মনে পড়ে গেল নিজের করা কাজ। সমুদ্রের সাথে প্রথম দেখায় ও নিজেও তার কথার প্রেক্ষিতে নীরবতা পালন করেছিল। সমুদ্রকে ইগনোর করে ফুয়াদ আর মিতুলের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। সেদিনও এই লোকটা চুপ করে দাঁড়িয়েছিল, একটা কথাও বলেনি। ওর বেশ সাহায্য দেওয়া নিয়ে সবাই কম বেশি কৌতূহল দেখিয়েছে, এটা ওটা জিজ্ঞেস করেছে, কিন্তু ফুয়াদ সেই ব্যক্তি যে না ঘাবড়ে গিয়েছিল আর না ওকে নিয়ে বিন্দুমাত্র কৌতূহল দেখিয়েছিল। সম্পূর্ণ ইগনোর করেছিল, কিন্তু বাসায় যেতে কেমন সিংহ হয়ে উঠেছিল, ওকে কত অপবাদ দিয়েছিল। মধুর হঠাৎ মনে হলো আজ ফুয়াদ ওর কথার উত্তর দিল না বলে ওর খারাপ লাগলো। সেদিন সমুদ্রের কথার উত্তর ও দেয়নি, তার মানে তারও খারাপ লেগেছিল। অন্যের সাথে ঘটলে তার কষ্ট আমরা বুঝি না, কিন্তু নিজের সাথে একই ঘটনা পুনরাবৃত্তি হলে তখন ঠিকই বুঝতে পারি। মধু ভাবলো সেদিনের জন্য সমুদ্রের কাছে ক্ষমা চাইবে। ফুয়াদ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ও সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখটা যথেষ্ট গম্ভীর ফুয়াদের, চলদয় বিরক্তে কিঞ্চিত কুচকে আছে। লম্বাটে মুখটা সবসময় সিরিয়াস করে রাখে। এই লোকটাকে খুব তাড়াতাড়ি পাগল হয়ে পাবনা যেতে হবে। বিড়বিড় করে ফুয়াদকে পর্যবেক্ষণ করলো, তারপর সরে গেল। এই মধু, এখানে কেন তুমি? কখন থেকে খুঁজছি। রাহি ও ফাহাদ এগিয়ে আসছে। মধু ওদের দেখে এগিয়ে এলো। আসলে আপু, ভিড়ের মধ্যে খারাপ লাগছিল তাই চলে এসেছি। আমি আরো তোমায় খুঁজেছি, কোথায় গেলে হঠাৎ? এবার খাবার খেয়ে চলে যাব, আমার আর ভালো লাগছে না আপু। ফাহাদ হাত লুকিয়ে মিটিমিটি হাসছিল। হঠাৎ হাত বের করে মধুর গালে মাখিয়ে দিয়ে বলল, এ কি, চলে যাবে কেন? আজ তো আমি আর রাহি আপু তুমি এখানেই থাকবো। এটা কি করলে ফাহাদ? চেঁচিয়ে উঠে মধু বলল। রাহি নিজেও কিছু বলতে যাবে, শয়তান ফাহাদ ওর গালেও লাগিয়ে দিয়েছে। এবার রাহিও চিৎকার করে উঠল, তুই এটা করলি কি ফাহাদ? এমনিতেই আমার মুখে ব্রণ ওঠে একটুতেই, আর তুই কেকের ক্রিম লাগালি। এবার তো একেবারে শেষ হয়ে যাবে, আজ তোর খবর আছে। রাহি ফাহাদকে ধরার জন্য পেছনে পেছনে দৌড়াচ্ছে। মধু ওয়েটারকে ডেকে কেক নিল হাতে, তারপর নিজেও ফাহাদের পেছনে গেল, কিন্তু দৌড় দেয়নি। ও লুকিয়ে দেখছে ফাহাদ কোন দিকে যাচ্ছে। ও লুকিয়ে একটা টেবিলের আড়ালে দাঁড়ালো, গিয়ে দেখলো ফাহাদ উল্টো ঘুরে ওর দিকে আসছে। ও মুঠোয় থাকা কেক ছুঁড়ে মারলো ওর দিকে, ছুঁড়ে মেরে জিভে কামড় দিল, মুখে হাত দিয়ে ঢোক গিল। অদ্ভুত ব্যাপার হলো, তখনই রাহি ছুটে এসে ফাহাদের শার্ট টেনে ধরেছে পেছন থেকে, আর ফাহাদ সামনে আসতে পারেনি। এগিয়ে ফুয়াদে গিয়ে এসেছে। মধু ছুঁড়ে মারা কেক গিয়ে ফুয়াদের কপালে লেগেছে, কপাল ও চুলে লেগেছে। মধু চোখ বড় বড় করে তাকিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে, ভয়েও হৃৎপিণ্ড কাঁপছে। ফুয়াদ এদিকে ওদিকে খুঁজছে কে এই কাজ করলো ওর সাথে জানার জন্য। রাগে ফুয়াদের মুখ লাল হয়ে গেছে। মধু ধপ করে সেখানে বসে পড়েছে।
মধু হাঁটু ভাঁজ করে টেবিলের নিচে লুকিয়ে আছে, থরথরিয়ে শরীর কাঁপছে। উকি মেরে দেখলো ফুয়াদ চলে গেছে নাকি। ও দেখলো ফুয়াদ নেই। ও বুকে হাত দিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, যে রাগী উনি। এসব জানলে ওকে কি করতো আল্লাহ তাআলা জানেন। মধু একটা টিস্যু নিল টেবিল থেকে, তারপর নিজের গাল ও হাত মুছতে লাগলো। হঠাৎ পেছন থেকে একটা হাত ওর বাম বাহু শক্ত করে চেপে ধরতে ও চমকে উঠল। চট করে ঘাড় ফিরে তাকাতে কেকের ক্রিম মাখানো চুল, কপালে কুচকানো কেক লাগা সাদা ভ্রু দেখে ও এত ভয় পেল যে ওর মনে হলো আজরাইল দাঁড়িয়ে আছে ওর জান কবজ করতে। ওর শরীর অবশ হয়ে গেল। ও নিজের শরীরের ভার ছেড়ে দিল। চোখ বন্ধ হয়ে গেল ঘন অন্ধকারে। ঢলে পড়ল ফুয়াদের ওপর।